মুজিবওয়াদের জয়। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরো থাকছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত, আপনাকেও স্বাগত জানাই। আপনি আমাদের সময় দিয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন। হাসনাত, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর হাসনাত আব্দুল্লাহ, আপনি জানেন যে তথ্য উপদেষ্টা আপনার সহকর্মী সমন্বয়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসাবে তিনি মানে না অন্তর্বর্তী সরকার। ভারত পাকিস্তানের স্বাধীনতায় অনেকের অবদান রয়েছে, কিন্তু তারাও একজনকে প্রধান নেতা হিসেবে মেনে নিয়েছেন। যিনি অবিসংবাদিত নেতা ৭১-এ ছিলেন, তাকে মানতে আপনাদের অসুবিধা কোথায়? নাকি সেই রিসেট বাটন, যেটা কথা আমরা অনেক শুনেছি, আপনারা আসলেই চেপেছিলেন? জনাব হাসান আব্দুল্লাহ, দেখেন, এই যে আমাদের বঙ্গবন্ধু তো একটা ব্যবসা হয়ে গিয়েছিল। আমরা যদি দেখি বিগত ১৫-১৬ বছর এই পুরো সময়টা বঙ্গবন্ধু একটা কালচারাল বঙ্গবন্ধু একটা হয়েছিল, কমার্শিয়াল বঙ্গবন্ধু একটা হয়েছিল, পলিটিক্যাল বঙ্গবন্ধু একটা হয়েছিল, এবং বঙ্গবন্ধুকে একটা হচ্ছে নবীর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, যাকে নিয়ে কোনো ধরনের মন্তব্য, কোনো ধরনের বক্তব্য, কোনো ধরনের ক্রিটিসিজম, অর্থাৎ তাকে আনক্রিটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে, এই পর্যায়ে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। যেমন দেখেন, গত ১৬ বছরে ১৫ বছরে আপনি এই যে খালিদ মহিউদ্দিন ভাই, আপনি কি দেখেছেন যে বঙ্গবন্ধুকে নিয়ে কোথায় কোনো কার্টুন লেখা হয়েছে, ক্রিটিসিজম লেখা হয়েছে? আমরা দেখেছি একে খন্দকার যখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলেছিলেন, তাকে পরবর্তীতে এসে কিন্তু আমরা দেখেছি প্রেস কনফারেন্স করে তাকে হচ্ছে ক্ষমা চেতে হয়েছিল এবং বলতে হয়েছিল যে বিএনপি তাকে বাধ্য করেছিল যে ৭ই মার্চের ভাষণ নিয়ে ওই ধরনের একটা বক্তব্য দিতে, যে বঙ্গবন্ধু জয় বাংলার পরে জয় পাকিস্তানও বলেছিল। এখন দেখেন, ৭ই মার্চের বক্তব্য নিয়ে, ৭ই মার্চের ভাষণ নিয়ে কিন্তু আমাদের আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, এই বক্তব্য, এই যে দরজাটা ওপেন রাখার দরকার ছিল, কিন্তু বঙ্গবন্ধুকে একটা মীমাংসিত করে ফেলা হয়েছিল, ক্লোজড করে ফেলা হয়েছিল। যার কারণে মানুষ যাকে নিয়ে আলোচনা করতে পারে না, সমালোচনা করতে পারে না, তার কোনো বৃদ্ধিও কিন্তু থাকে না। ঠিক একইভাবে বঙ্গবন্ধুকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটাকে ইম্পোজ করা হয়, মানে পুরো জাতির কাছে কিন্তু এটা ইম্পোজ করা হয়। যেটা ৫ই অগস্টে আপনারা দেখেছেন বঙ্গবন্ধুর মৃত্যু, ওই যে আমরা দেখেছি মুজিবের মৃত্যু, মুজিবের মূর্তি যেভাবে ভাঙা হয়েছে, মানুষের যে উল্লাস প্রকাশ হয়েছে, সেটার মধ্যে দিয়ে কিন্তু মানুষের স্বস্তিটা কিন্তু প্রকাশ পায়। আপনি কোন জাতিকে আপনার অনুমতি আমি আসলে দুটি বিষয় আপনি কথা বলতে চান। আপনি বলেছেন যে বঙ্গবন্ধু নিয়ে ব্যবসা হয়েছিল। আমি অবশ্যই স্বীকার করি বঙ্গবন্ধুকে নিয়ে ব্যবসার কথা ডক্টর রহমান তার নিজস্ব আলোচনায় অনেকবার অনেকভাবে এটি বলেছেন, আমিও নিজে এটি বলতে চাই। তো বঙ্গবন্ধুর ব্যবসাটা যদি একটা থিসিস হয়, তাহলে কি তার এন্টি থিসিসটা দাঁড় করা দরকার হচ্ছে এইভাবে যে তার একক যে মানে অবস্থানটা, তিনি যে একটা অবিসংবাদিত নেতা ছিলেন, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আপনি কি তাকে নিয়ে কার্টুন করতে চান এখন? মানে ওয়ানলি বিকজ তাকে নিয়ে ব্যবসা করেছিল আওয়ামী লীগ, এখন আপনি তাকে কার্টুন করতে চান? এখন আপনি তার মূর্তি ভাঙার কথা বলেছেন, থিসিসের কথা বলেছেন। আওয়ামী লীগ কিন্তু এন্টি থিসিসের যে রাস্তাটা, সেটা বন্ধ করে দিয়েছিল। এর কথা কখনো বলা হয় নাই, শহীদ নজরুলের কথা কখনো বলা হয় নাই। অর্থাৎ শুধুমাত্র বঙ্গবন্ধু কেন্দ্রিক যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, কিন্তু আমরা দেখি জনাব হাসান আব্দুল্লাহ, আমি আপনাকে একটু অনুরোধ করতে পারি যে আপনার তো অনেকগুলি ভার্সন, আপনি এখন কোন ভার্সনে আসেন আমি ঠিক জানি না, কিন্তু আপনাকে কি আমি দেখতে পারি যে আপনি বলছেন যে তাজউদ্দিন আহমেদ কোর্সের করা ছিল, তাজউদ্দিন আহমেদের পরিবারের থেকে সবাই আসলে সরকারে কোনো না কোনোভাবে ছিলেন সবসময়। সৈয়দ আশরাফুল ইসলামের কথা, সৈয়দ নজরুল ইসলামের কথা বলেছে, তার পরিবারেরও আসলে মানে সদস্য আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে, দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উঠেছিল। এবং আপনি থিসিস, এন্টিথিসিস এবং সিনথিসিসের কথা বলেছেন। আপনি নিশ্চয়ই এটিও জানেন ৭৫ থেকে ৯৬ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল। আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা? দেখেন, ঠিক একইভাবে যেমন ৭৫ থেকে ৯৬ পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের, যেটাকে তথাকথিত, যেটাকে আমরা বলি যে ইয়া হবে, মানে বঙ্গবন্ধুর যে কন্ট্রিবিউশন ক্ষুণ্ণ করা হবে, এমন ধরনের বক্তব্য দেওয়া যাবে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু ছিল। সেই আইন বঙ্গবন্ধুকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল, সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। এখন ইতিহাস কিন্তু ম্যাথস না, ইতিহাস কোনো এটার অবজেক্টিভ অ্যানালিসিসের জন্য ডোরটাকে ওপেন রাখতে হবে, এবং এটাকে আমরা কোনো ধরনের ম্যাথসের মতো যেহেতু আসতে পারি না, বা এটার কোনো ধরনের সলিউশন নাই, সেটা সবার পলিটিক্যাল হিস্সা, সেটার হিস্টোরিক্যাল হিস্সা সবাইকে ইকুয়ালি দিতে হয়, যেই রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে। এবং আমরা মনে করি আপনারা কি সেই রাস্তাটা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে? আচ্ছা, আপনারা কি সেই রাস্তা খুলছেন নাকি সে বন্ধ রাস্তার পাশে আরেকটা বন্ধ রাস্তা করছেন? দুটি না, আমরা কোনো বন্ধ রাস্তা করছি না। এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, এটাকে পারিবারিক একটা টেন্ডার হিসাবে চালানো হয়েছে, পারিবারিক টেন্ডার। শেখ রাসেলের নামে জন্মদিন, এই যে পারিবারিক টেন্ডার চালানো হয়েছে, ফজলুদ্দিনের নামে জন্মদিন, এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল। আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি, অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিস্সা সবাই ইকুয়াল প্রপোর্শনের ভিত্তিতে পাবে। আমরা সেই চর্চাটা আমরা করতে, মানে আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো ৪-৫ জনের সমান হিস্সাই পাওয়া উচিত, মানে ইকুয়াল সবার।
মানে এভরিওয়ান ইনভলভড ইন দ্য লিবারেশন ওয়্যার ইকুয়াল, মানে আপনি বঙ্গবন্ধুর ইকুয়াল আর কাকে কাকে 1971 সালে বাস্তবতা বঙ্গবন্ধুর ইকুয়াল আর কাকে কাকে মনে করেন যে তার সমান পাওয়া উচিত? প্রতিষ্ঠিত করেছে, একাডেমিক ভাবে প্রতিষ্ঠিত করেছে। কারণ হচ্ছে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের জমি, আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের জমি নিয়ে সংখ্যালঘুরা ভয়ে থাকে, আর যখন আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতায় আসে তখন তাদের জান নিয়ে তারা সংকটে পড়ে, তাদের জীবন নিয়ে তারা সংকটে পড়ে। খালেদ ভাই, আমি হচ্ছে শেষ মানে সেন্টেন্স কমপ্লিট করার পরে যদি বলেন আমার জন্য সুবিধা, আমি সেন্টেন্স গুলো কমপ্লিট করি প্লিজ। দেখেন, আওয়ামী লীগ সবসময় এই ন্যারেটিভটা প্রতিষ্ঠিত রেখেছে সব সময়, এবং এটাতে আমরা দেখেছি মিডিয়া এখানে ম্যানিপুলেট করেছে, মিডিয়া এখানে ফেলিং করেছে যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত হচ্ছে সংখ্যালঘুরা হচ্ছে নিরাপদ থাকবে। এখন আপনি বাংলাদেশে ভারতের যেই এন্ট্রেন্সটা কিভাবে নিশ্চিত করবেন? অর্থাৎ আমি যদি দেখাতে পারি ইন্টারন্যাশনাল মিডিয়ার মধ্যে বা একটা বৈশ্বিক মানদণ্ডে যদি আমি সেটাকে প্রতিষ্ঠিত করতে পারি যে হিন্দুরা হচ্ছে নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তখন ইন্ডিয়ার ইন্টারফিয়ারেন্সটা বাংলাদেশে আমি হচ্ছে নিশ্চিত করতে পারি। আওয়ামী লীগ এই পয়েন্টের মধ্যে সবসময় এই ভোট ব্যাংকে, মাইনরিটি ভোট ব্যাংকে আওয়ামী লীগ ফুয়েল করেছে যে দেখো যে আমি যদি ক্ষমতায় থাকি, আমাকে যদি তুমি ক্ষমতায় টিকিয়ে রাখো, আমি হচ্ছে সবসময় তুমি শেল্টার দিব। এখন খালিদ ভাই, আপনি আজকে বললেন যে আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি যদি আমি বলি যে জমি নিয়েছে আওয়ামী লীগ বা সম্পদ লুণ্ঠন করেছে, এই বক্তব্যগুলা কিন্তু গত 16 বছর ওইভাবে আসে নাই। সবসময় এটা দেখানো হয়েছে যে জামাত বিএনপি হচ্ছে কি মাইনরিটি সবচেয়ে বড় শত্রু। এখন কিন্তু হাসান সরি, আবারও আপনার বাক্য শেষ করার আগে আমি একটু বলি, হাসান আপনি বাক্য শেষ করার আগে বলি যে আপনার এই কথা কি ঠিক গত 16 বছরে সেটা আসে নাই? আমার কিন্তু স্পষ্ট মনে আছে হিন্দু বৌদ্ধ ঐক্য মানে কি ওই পরিষদের পক্ষ থেকে এবং চট্টগ্রামের যে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত কিন্তু বারবার ব্যাপারগুলি সামনে এনেছেন। তিনি কিন্তু আমরা মিডিয়াতে কিন্তু এগুলি গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে যে আওয়ামী লীগের আমলে সংখ্যালঘুদের কি একটা অবস্থা হয়েছে না হয়েছে। কিন্তু যেটি আওয়ামী লীগের ন্যারেটিভ, আমি আপনার সাথে একমত, ডক্টর রহমান এটা আরো ভালো বলতো, আওয়ামী লীগের যেটি ন্যারেটিভ যে আসলে হিন্দুদেরকে বিভিন্ন রকম মানে চাপের মধ্যে রাখা, যেটি হচ্ছে দেখেন আপনি যেভাবে রানা দাশগুপ্তের কথাটা বললেন, ঠিক একইভাবে মোমেন সাহেব কিন্তু ভারতে গিয়ে বলে আসছে আপনারা আমাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখেন, আমরা হচ্ছে আমাদের হিন্দুদের যে নিরাপত্তা বা মাইনরিটির যে শেল্টারটা, সেই বিষয়গুলো হচ্ছে আমরা সেখানে একটা সেফগার্ড হিসেবে আমরা ভূমিকা পালন করব। এবং ইন্ডিয়ার যে অভিন্ন ভারতের যে একটা আইডিয়া রয়েছে, এবং সেখানে যে দেখা যাচ্ছে যে হিন্দুদের যে একটা বা আমরা দেখেছি মাইনরিটির যে একটা বিশাল থাকবে, মানে ইনফ্লুয়েন্স থাকবে, সেই জায়গাটা নিশ্চিত করার ক্ষেত্রেও কিন্তু আওয়ামী লীগকে সবসময় ভারত একটা ডোর হিসেবে চিন্তা করেছে। এখন আপনার যে প্রশ্নটি, এই প্রশ্নটিতে আসে, তাহলে তৎকালীন সময়ে পণ্য বর্জন করার যে একটি ধারণা ছিল, আসলে কি মানুষ এই 16 বছরের ফেসিবাদের জায়গা থেকে আমরা আওয়ামী লীগ এবং ভারতকে কিন্তু সমার্থক শব্দ হিসেবে আমরা দেখেছি। অর্থাৎ আওয়ামী লীগের যত নেইকেড ডিসিশন ছিল, যত ইলিগাল ডিসিশন ছিল, সেখানে কিন্তু আমরা ভারতকে দেখেছি ইলিগেলি একদম নেইকেডলি হচ্ছে সাপোর্ট দিয়েছে। সেই জায়গা থেকে আমরা ভারতকে যতভাবে আমাদের রাস্তার জায়গা থেকে আমাদের স্ট্রিট ফোর্স হিসাবে, স্ট্রিট ভয়েস হিসাবে আমরা যতভাবে ভারতকে কন্ডেম করার আমরা সুযোগ পেয়েছি, আমরা সেই জায়গায় সেই চেষ্টাটি করেছি। এবং সেই জায়গা থেকে আমরা পণ্য বর্জনের মতো যে কর্মসূচিগুলো ছিল একদম লাস্ট স্টেজ পর্যন্ত আমরা সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার কি সেই জায়গা থেকে সিচুয়েশনে এই ঘটনাগুলো রাইট, অন্তর্বর্তীকালীন সরকার কি সেই রকম রাজপথের ভারত বিরোধিতা আপনি যেটাকে বলছেন সেদিকে কি থেকে কি একটু সরে আসছে কিনা, কি মনে হয়? দেখেন, আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যখন সরকার শপথ গ্রহণ করেছে, আমরা শ্রী জয়শঙ্করের কথা যখন আমরা শুনি, উনি ইন্ডিয়ান এক্সপ্রেস উনি বলেছেন যে আমরা দেখেছি যে তারা স্থিতিশীল সম্পর্কের দিকে যেতে যাচ্ছে। এখন স্থিতিশীল কোন ধরনের সম্পর্ক? আমাদের যে কমার্শিয়াল সম্পর্ক, আমাদের দেখেন একটা দেশের সাথে আরেকটা দেশের কমার্শিয়াল সম্পর্ক বা যেই ধরনের আমরা বলি যে ডিপেন্ডেন্সি, এগুলো কিন্তু ভারত আমাদেরকে এই যে কমার্শিয়াল সম্পর্কগুলো এমন না যে তারা হচ্ছে একদম আমাদেরকে হেল্প করছে, এটা কিন্তু হেল্প না, এটা হচ্ছে এক ধরনের আমার উভয় দেশে হচ্ছে এখানে বেনিফিটেড হচ্ছে। সেই জায়গা থেকে কমার্শিয়াল সম্পর্কগুলোর আমরা মনে করি এটি স্থিতিশীলতা আসা উচিত এবং ইন্টারডিপেন্ডেন্সি গুলো সেটা ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত। তবে এই জায়গায় একটা বড় কিন্তু এবং প্রশ্নবোধক রয়েছে যে সফট পাওয়ারের যে জায়গাগুলো, তাদের কালচারাল ইনফ্লুয়েন্স এবং তাদের যে আমরা দেখেছি আমাদের নির্বাচনকে তারা খুব নগ্নভাবে সেখানে হচ্ছে ম্যানিপুলেট করেছে। আমরা দেখেছি যে এই যে ধর্মীয় যেই একটা ট্রাম্প কার্ড রেখে সবসময় বাংলাদেশে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে বিভিন্ন। আপনার বক্তব্য পরিষ্কার, ক্ষেত্রে বাংলাদেশকে ডমিনেট করার